অনেক দিন পর বাজাজ N250 আর বাজাজ N250 হচ্ছে বাংলাদেশের প্রথম 250 সিসি বাইক। আর এই বাইকটার যে ইউজার আমাদের শুভ ভাইও সে তার মতো করে কিছু কথা আপনাদেরকে শেয়ার করবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম 250 সিসি যে বাইকটি লঞ্চ হয়েছে সেই বাইকের ইউজাররা কেমন আছে, কেমন ফিল করছে তাদের এই 250 সিসি বাইক নিয়ে। শুভ এই বাইকটিতে অনেক কিছুই পরিবর্তন করেছে। চাক্ষুষ যে পরিবর্তনটা প্রথমেই আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে পাইপ অন হ্যান্ডেলবার। এইখানে বাজাজ N250-র যে স্টক হ্যান্ডেলবারটা ছিল সেটা চেঞ্জ করে শুভ অন্য একটি বাইকের পাইপ অন হ্যান্ডেলবার সে এখানে সংযোগ করছে, যার কারণে আমি যে N250টা চালিয়েছিলাম যেটা বাজাজের স্টক সেটার থেকে এটার অনেক পার্থক্য মনে হচ্ছে। এছাড়াও আমার মনে হয় শুভ ভাই আরও অনেক কিছুই চেঞ্জ করেছে। পর্যায়ক্রমে শুভ ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দেবো শুভ ভাই কী করেছে এই বাইকটিতে। বাংলাদেশের বাজারে N সিরিজের বাইক কিন্তু বেশ ভালোই বিক্রি হয়েছে, তবে আমি কিন্তু N160 একটু তুলনামূলকভাবে বেশিই দেখছি। বাজাজ পালসার N250 আমার চোখে একটু কমই পড়ছে, কিন্তু তারপরও শোরুমে খোঁজখবর নিয়ে দেখলাম এই মুহূর্তে বাংলাদেশের অনেক শোরুমে N250 নাই, অর্থাৎ স্টক আউট। এবং আমি কয়েকটা শোরুমের সাথে কথা বলেও জানতে পেরেছি নেক্সট স্টক কবে আসবে সেটারও এখন পর্যন্ত তারা স্পষ্ট ধারণা পাওয়া যায় না। ওইভাবে সেকেন্ড হ্যান্ড বাজারে নাই। আমি ফেসবুকে এই বাইকটা খুব কমই সেল করার পোস্ট দেখেছি। তো মোটামুটি বোঝা যায় তুলনামূলকভাবে যারা কিনেছে তারা কম বেশি একটু হ্যাপি আছে, হয়তোবা তাদের কাছে বাইকটা ভালো লেগেছে, যার ফলে হয়তোবা কেউ বাইকটা সহজে বিক্রি করতে চাচ্ছে না। আবার কিছু কমপ্লেইন তো আবার অনেক কাছ থেকেই শুনি, সেটা আছে শুভ ভাইয়ের কাছ থেকেও শুনবো। প্রথমে আমরা শুভ ভাইয়ের বাইকটা দেখতে চাই, বাইকটার কি অবস্থা। শুভ ভাই বাইকটাকে অনেক যত্ন করে চালায়, যার কারণে বাইকটা রত্নের মতো পারফরমেন্স দিচ্ছে। আর যত্নকারীর বাইক অবশ্যই সুন্দর থাকে, ভালো থাকে। এখন মাঝে মধ্যে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, যখন একটি বাইকের ইউজার রিভিউ আমি করব, সেটা আসলে কি ধরনের বাইকারের ইউজার রিভিউ করব, যে যত্ন করতে পারে তারটা নাকি যে যত্ন করতে পারে না তারটা। দেখেন, যে যত্ন করে সে তার বাইক চিকচিক করবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আর যে অযত্ন করে চালায় তার বাইকটা কিন্তু অতটা সুন্দর থাকবে না। এখন যত্নকারীর অভিজ্ঞতা হয় একরকম, অযত্নকারীর অভিজ্ঞতা হয় আরেক রকম। তো আমার কাছে অনেক ভেবেচিন্তে মনে হলো যে যত্নকারী তার রিভিউটাই নেওয়া উচিত, কারণ সে যে সকল প্রবলেম ফেস করে সেগুলোর সমাধান করার চেষ্টা করে, এবং সেই সমাধান থেকেও আমরা যারা অন্যান্য বাইকের ইউজার যারা আছি তারাও জানতে পারবো এই বাইকটির সম্পর্কে, এবং সেই সাথে এই বাইকটির যারা ইউজার আছে তারাও খুঁজে পাবে সমাধান। তো মূলত এই কারণেই শুভ বাইকে আজকে আমার এই ব্লগে নিমন্ত্রণ করা। প্রথমে বাইকটির ইঞ্জিনের সাউন্ড শুনবো, যেহেতু প্রায় 9000 কিলোমিটার চলা, 8800 প্লাস, সেই ক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ডটা কেমন পরিবর্তন হলো, কেমন স্মুথ হলো সেটাও বোঝা যাবে। একটু শুনি। এবং সেই সাথে এক্সজস্টের সাউন্ডটা। ইঞ্জিন এবং এক্সজস্ট দুইটারই সাউন্ড আমার কাছে অনেক জোস লেগেছে। আগে যখন আমি বাইকটি চালিয়েছি প্রথম অবস্থায় তখনকার থেকে এখন অনেক ভালো। চেসিস সাধারণত যেই জায়গাগুলোতে একটু রং টং উঠে যায় সেই জায়গাগুলোই দেখাবো। যদি ভালো কোয়ালিটির চেসিস পেইন্ট হয় তাহলে হয়তোবা উঠে না। যেমন দেখেন ওই যে মনোশক অ্যাবজর্বারের যে গোড়াটা সেই জায়গাটা কিন্তু একটু রং উঠে গেছে, এবং সেই সাথে এইখানে হালকা করে একটু পেইন্ট উঠেছে। এবং আমি যদি এক্সজস্টের এখানে যদি দেখি, এখানে যে কভার রিপিটটা ছিল, রিপিটটা সম্ভবত আগে যে ব্ল্যাক কালার ছিল কয়েকটা গোল্ডেন কালার হয়ে গেছে। তো এটাকে জং বলা যাবে না, এটা জাস্ট কালারটা উঠে যাওয়া। আর এদিকটায় যদি একটু দেখি সামনের সাইডে এক্সজস্টের যে পাইপ যেটা ইঞ্জিন থেকে বের হয়েছে সেটা কিন্তু ওকে, অনেক বাইকেরই আছে 8-9000 কিলোমিটার চলার পরে লালচে হয়ে যায়, এখানে কিন্তু সেটা নাই। আর এখানে একটা নাট দেখা যাচ্ছে, এটা সম্ভবত এক্সট্রা নাট, যেটা আলাদাভাবে লাগানো হয়েছে, কারণ হর্ন একটা ছিল, এখানে দুইটা করা হয়েছে। তো এই নাটটাও কালার উঠা, এটা যদি দেশীয় নাট হয়ে থাকে তাহলে উঠাটাই স্বাভাবিক। আর যদি ওই পাশটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে হালকা একটু কালার হচ্ছে, যেটা কিনা আমরা সচরাচর লেগ গার্ড বা বাম্পারও বলে থাকি। তো মোটামুটি কিছু জায়গায় কালার উঠেছে, যেহেতু শুভ ভাই অনেক যত্ন করে। যদি একটু অযত্ন করতে হয়তোবা
আরও অনেক জায়গায় রং উঠে যাওয়ার প্রবণতাটা থাকতো। আর যদি উপরের প্লাস্টিকগুলো যদি দেখি, প্লাস্টিক তো শুভ ভাই তাদের স্প্যানার থেকে সিরামিক কোটিং করিয়েছে, যার কারণে প্লাস্টিকের কালারের কোনো ডিফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। আর প্লাস্টিকের বিল কোয়ালিটি হ্যাঁ ওকে ফাইন, শুভ ভাই অ্যাক্সিডেন্ট করে নাই, যার কারণে ভাঙাচোরা নাই। তো মোটামুটি হালকা পাতলা একটু কালার উঠা বাদে মোটামুটি বাইকটার বাহ্যিক যে সৌন্দর্যের ব্যাপারগুলো যেমনটা প্রথম অবস্থায় নতুন অবস্থায় দেখেছি তেমনটাই আছে, বরঞ্চ শুভ ভাইয়েরটা মনে একটু বেশি সুন্দর হয়ে আছে অতিরিক্ত যত্নের কারণে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনার এই বাজাজ পালসার N250 ক্রয় করাটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আপনি হোন্ডা CBR ইউজ করতেন, 150 সিসি একটি প্রিমিয়াম বাইক থেকে আপনি বাজাজ পালসার N250, এটাও প্রিমিয়াম বাইক আসছেন। সো অনেক কিছুই আপনি হয়তো বা এই বাইক থেকে ল্যাকিং পেয়েছেন, আবার অনেক কিছুই অনেক ভালো কিছু পেয়েছেন। তো প্রথমে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি মাইলেজ কেমন পাচ্ছেন, যেহেতু 250 সিসি বাইক, এটা মাইলেজ কেমন পাওয়া যায় এটা কিন্তু অনেকের একটা কৌতূহল থাকবে। আচ্ছা তবু ভাই সবাইকে ধন্যবাদ, তোমাকে সবার আগে ধন্যবাদ জানাই। যেটা হচ্ছে যে এই মোটরসাইকেলটা আমি যখন কিনি আসলে তোমাকে দেখেই আমি কিনি। তোমার ইউজার এক্সপিরিয়েন্স শুনে এবং তোমার সাথে একটা ট্যুর দিছিলাম মনে পড়ে, ওই ট্যুর দেখেই তারপরে আমি এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করি ইনফ্যাক্ট। তো এই জন্য তোমাকে ধন্যবাদ। আমি বেশ বাইক চালিয়ে বেশ ভালোই লাগছে, এনজয় করছি, এই জন্য তোমাকে ধন্যবাদ। মাইলেজটা আমি আসলে খুব একটা কি বলে ওইভাবে কাউন্ট করি নেই। এখানে যে মিটারে যেটা শো করে সেটাই আমি দেখি এবং সেটাই তোমাকে জানাতে পারি। সেটা হচ্ছে আমি সিটিতে আসলে 29, 30, 31 এরকম ঘুরে আর কি, ডিপেন্ডস অন রাইডিং স্টাইল। আর হাইওয়েতে আমি 40+ পাই, 40, 42, 43 এরকমও পেয়েছি। 100-এ ক্রুজ করলে 40 পাবা। আচ্ছা, কেউ যদি ভালো মাইলেজ পাওয়ার ইন্টেনশন নিয়ে বাইকটি চালায়, 80তে চালালে এটা 45+ যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 80তে একবার চালিয়েছিলাম অনেক আগে, তখন এটা নতুন ছিল, তখন কত 1100-1200 কিলোমিটার চালানো হয়েছিল টোটাল। তখন আমি 52 পর্যন্ত পেয়েছি। আমার ওটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছি যে 52 মাইলেজ 80তে আমি চালিয়েছিলাম। 80-র উপরে যাইনি আর কি, 75 to 80তে আমি ঘোরাফেরা করেছি। আমি 52 মাইলেজ পর্যন্ত পেয়েছিলাম। এটা মানে মিটারে দেখাচ্ছে আর কি। এখন কত পেয়েছি আসলে একুরেট এটা তো বলা যাচ্ছে না, আর মিটারে দেখাচ্ছিল। আপনার মিটারে একুরেসি আপনি কতটুকু বিশ্বাস করেন? 3-4 কম। 3-4 কম, বেশি না? না, 3-4 বেশি দেখাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে যদি আপনি 52 পেতেন সেক্ষেত্রে হয়তো আরো কম পেয়েছিলাম। আচ্ছা শুভ ভাই, এখন আপনার বাইকটা তো মোটামুটি আমি রাইড করলাম, নো ডাউট আগে ব্র্যান্ড নিউ অবস্থায় আমি যে মজাটা পেয়েছি তার থেকে অনেক বেশি মজা পাচ্ছি। তো একটা জিনিস আসলে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি 150 সিসি থাই CBR থেকে এই বাইকটা যে আসছেন, তো এর পিছনে রিজন কি ছিল একটু যদি সংক্ষেপে বলেন। আমার একটা অসুখ হয়েছিল, সেটা অসুখটা আমার হাতে, এখানে এটাকে বলে কর্পাল টানেল সিনড্রোম। এখানে হচ্ছে আমার 3টা আঙ্গুল, মিডিয়াম নার্ভের মাধ্যমে এই 3টা আঙ্গুলে সেন্সেশন আসে। এই মিডিয়াম নার্ভটা তোমার কি বলে হয়ে গেছিলো আর কি, মানে একটু ড্যামেজ হয়ে গেছিল। সো এটাতে ডাক্তার আমাকে অলমোস্ট বলেছে যে সার্জারি করলেও করতে হতে পারে, কিন্তু মানে করিনি। ইন দি মিন টাইম তোমাকে দেখে, যে তোমার রাইডিং দেখে আমার ভালো লাগছে, 250 সিসির একটা নতুন বাইক, আচ্ছা দেখি না চালাই, কিনি, এরকম একটা চিন্তা ভাবনা করি কেনার পরে যেটা হয়েছে আমার ওই কর্পাল টানেল সিনড্রোম যেটা আর কি, ওই অসুখটা আলহামদুলিল্লাহ আমার একেবারে গন, মানে আমার নাই এখন আর এই অসুখ। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আগে হাতের উপর চাপ দিয়ে বাইক চালানোর কারণে আপনার প্রবলেমটা হয়েছিল, এখন হাতের উপরে চাপ দেওয়ার কারণে এই অসুখ হয়েছে? আসলে তা না, কারণ যারা স্পোর্টস বাইক চালাচ্ছে, CBR চালাচ্ছে, R15 চালাচ্ছে, লাখ মানুষ চালাচ্ছে, তাদের তো হচ্ছে না, আমার হয়েছে, তাই না? সেটা একেবারে আপেক্ষিক না বিষয়টা, আমার জন্যই না বিষয়টা। আসলে এটা হয়েছে কি, আমার অ্যাক্সিডেন্ট আগে যখন করেছিলাম হাতের মধ্যে প্রেশার পড়েছিল, ওই সময় থেকেই আমার নার্ভগুলিতে মানে লিগামেন্টগুলিতে প্রবলেম হয়েছে। তো ওই প্রেশারটা আমার ওই CBR যখন চালাতাম তখন দেখা যাচ্ছে যে ওই প্রেশারটা একটু বেশি পড়াতে আমার ওইটা সিভিয়ার কন্ডিশনে চলে যাচ্ছে। কিন্তু এই নেকেড বাইকে যখন আমি একটু আপরাইট পশ্চারে যখন আমি বাইক চালানো শুরু করেছি, তারপরে আমার ওইটা চলে গেছে। এটা M215, এটা হয়তো যে কোনো নেকেড বাইকে যদি আমি শিফট হতাম, আসলে ইনফ্যাক্ট আমার মনে হয় আমি এটা থেকে রিলিফ পেতাম আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি একটা প্রিমিয়াম বাইক থেকে একটি এটাও প্রিমিয়াম বাইক, একেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই, 250 বাইক এবং দামও যথেষ্ট ভালো, 3,40,000 টাকা। যদি আমাকে বলা হয় বাংলাদেশে মোটামুটি রিজনেবল হায়ার সিসি বাইকের মধ্যে আমি N250 কে অনেক এগিয়ে রাখবো। তো এখন আপনি কেমন ফিল করছেন এই বাইকটা? দেখো, কোনো বাইকই তো ভাই আসলে একদম
100 কারেক্ট না। কারেক্ট কি না, না কোনো না কোনো মানে প্রত্যেকটা বাইকেরই একটা ডিমেরিটস আছে। এটা মেরিটস যেমন আছে, ডিমেরিটসও আছে, একটা না অনেক ডিমেরিটসও আছে। সো এই বাইকটা কিনে আমি স্যাটিসফাইড, টোটালি স্যাটিসফাইড। কেন স্যাটিসফাইড যদি জিজ্ঞাসা করো ভাই, তাহলে আমি বলবো যে প্রথম কথা হচ্ছে এটার পাওয়ার ডেলিভারি, লো এন্ড টর্কটা অস্বাভাবিক ভালো, যেটা আমার সিটিতে খুবই হেল্পফুল। আমি সিটিতে আসলে ইনফ্যাক্ট 5000 RPM এর উপর বাইক চালাতেই হয় না, এমন একটা বিষয়। 5000-এর মধ্যে আমার প্রত্যেকটা গিয়ার শিফটিংয়ে আমি ফুল পাওয়ার পাই, ফুল টর্ক পাই। সো এই জিনিসটা আমি খুব এনজয় করি। 2 নাম্বার হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আমার চোখে খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটির বাইক। আমি এখন পর্যন্ত এই বাইকটা 1 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। এর আগে আমার ব্লু কালারের বাইকটা ছিল, এই একই মডেলের গাড়ি, শুধুমাত্র ব্লু আমার সাথে যাচ্ছিল না মনে হচ্ছিল আমার, এই জন্য আমি ব্লুটা চেঞ্জ করে আবার ব্ল্যাকটা নিয়েছি। তারপরও এটা 1 বছর হয়ে গেছে প্রায়। ব্লুটা আমি চালিয়েছিলাম প্রায় 5000 কিলোমিটার, এটা চালাচ্ছি 9000 কিলোমিটার। তো এখন এই বাইকটা আমি চালাচ্ছি যে, আমি বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, আমার প্লাস্টিক পার্টগুলি বলো বা চেসিস বলো, যাই বলো, আমার কোনো সমস্যা আমি এখন পর্যন্ত করিনি। আমি একটা বল রেসার চেঞ্জ করতে হয়নি গত এই 8-9 হাজার কিলোমিটারে, বল রেসারও চেঞ্জ করতে হয় না আমার। তো এই সব দিক থেকে আমি খুব, শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, ব্রেক প্যাড একবার চেঞ্জ করেছি, এই। আচ্ছা, আপনি আগে ব্লু কালারের বাইকটা প্রায় 6000 কিলোমিটার চালিয়েছেন এবং এই বাইকটা 5000 কিলোমিটার চালিয়েছেন। আমি ভুলে ব্লগে 6 বলে আছি, যাই হোক 1000 কিলোমিটার খুব বেশি একটা হয় না। তো আপনি আগেরটা 5000 আর এটা হচ্ছে প্রায় 9000, অর্থাৎ মোটামুটি 14000 কিলোমিটার চালানোর আপনার একটা বিশাল বড় অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার মধ্যে আসলে আপনি যেমন খুব সুন্দরভাবে সহজভাবে ভালো ব্যাপারগুলো বললেন, তো আমরা এখন এই বাজাজ পালসার N250-র একটু মন্দ দিক, যেটা আমার ভাষায় তিতা দিক, এটাও যদি একটু শেয়ার করেন তাহলে আমার মনে হয় যে অনেকের জন্য জেনে রাখাটা একটা ভালো ব্যাপার হয়। আসলে কি এক একজনের কাছে তিতা দিকটা এক এক রকম। আমার কাছে এটা তিতা দিক, সবচেয়ে বড় তিতা দিকটা ছিল প্রথম কেনার পরে, যেটা ছিল গাড়িতে ভাইব্রেশন হতো। তো যেদিন কিনেছি তার একদিন পরেই ভাইব্রেশনটা আমি খুব বেশি ফিল করতেছিলাম, যে এই গাড়িটাতে তো ভাইব্রেশন থাকার কথা না, এমনিতেই পালসার গাড়িগুলিতে ভাইব্রেশন না থাকেই না বলতে গেলে। এরপরে আমি যেটা করলাম যে আমি ফুল বাইকটাকে আবার ডিঅ্যাসেম্বল করলাম আর কি আমার স্প্যানার সার্ভিস সেন্টারে। তো ওখানে ডিঅ্যাসেম্বল করার পরে দেখলাম যে অনেক নাট বল্টু লুজ, ইঞ্জিনের নাট বল্টু, মাউন্টিং, বাইকটা যখন নতুন অবস্থায়, একদম নতুন, হ্যাঁ একদম নতুন অবস্থা যখন ছিল, তো তখন সবগুলি আবার অ্যাজ অর্ডার্ড, যেরকম থাকা উচিত ওইভাবেই আমি আমার নলেজ খাটিয়ে, সোজা কথা, আমি পুরা বাইকটাকে আবার অ্যাসেম্বল করি, এন্টায়ার বাইকটা আমি অ্যাসেম্বল করি। অ্যাসেম্বল করার পরে আমার ওই প্রবলেমগুলি সলভ। এটা হচ্ছে হয়তো বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে এই জন্য হয়তো কিছু ফল্ট থাকে, এটা সলভেবল, এটা কোনো বিষয় না। 2 নাম্বার আমার কাছে ডিমেরিটস লাগছে এটা চাকা, এত চিকন চাকা, এত চিকন রিম, একটা 250 সিসির বাইক, 162 কেজি ওজনের একটা বাইক, আমার চাকাগুলি আসলে আমার পছন্দ না। চাকাগুলি উচিত ছিল আসলে 110, 140, হ্যাঁ এরকম একটা, মানে সামনে 110 সেগমেন্টের টায়ার আর পিছনে 140 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল। এবং টায়ার শুধু দিলে তো হবে না, সাথে রিমটাও লাগবে, রিমটাও মোটা হতে হবে। আচ্ছা, রিমগুলি চিকন। যে আপগ্রেশনটা N250 ভার্সন 2 তে সম্ভবত করেছে, N250 ভার্সন 2 তে দিয়েছে, কিন্তু এটাতে দেওয়া উচিতই ছিল, কারণ এটা তো আর এমন না যে এইটা 150 আর ওটা 250 করছে, তা তো না, একই বাইক, একই ইঞ্জিন। তো এটা তো তাদের বোঝা উচিত ছিল যে আসলে 250 সিসির বাইকের ব্যালেন্স যদি বা যে রোড গ্রিপটা যেরকম হওয়া উচিত, এত ওয়েটের একটা বাইক, সেটাতে আসলে 110 সেকশনের টায়ার, 140 বা 150 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল, যেটা বর্তমানে অনেক 250 সিসির বাইকের মধ্যে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ওদের ইঞ্জিনিয়ারগুলি নিশ্চয়ই এটা আগেই বুঝতে পেরেছে, ওরা তো পরে বুঝতে পেরেছে বিষয়টা এরকম, অথবা তারা জানে কস্ট কাটিং এর জন্য এটা করেছে। এটা আমার খুবই অপছন্দনীয় একটা বিষয়। আমার এই কিন্তু আমাদের বাংলাদেশে টাকা পয়সা যদি একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্র্যান্ডের জন্য একটা, এই জন্য তো বললাম যে ডিমেরিটস অনেকের কাছে অনেক রকম। যেমন অনেকের কাছে মাইলেজটা একটা ডিমেরিটস, যে এত কম মাইলেজ আমি বাইকটা পছন্দ করছি না, তাই না? আমার কাছে এটা ডিমেরিটস না। আবার যেমন চিকন চাকা আমার কাছে আমার পছন্দ না, অনেকের হয়তো পছন্দ। 130 সেকশন টায়ার, 100 সেকশনের টায়ার আসলে এই বাইকটার জন্য তো না, 250 সিসির একটা বাইকের জন্য তো না। তো আরেকটা ব্যাপার শুভাই, আমরা অন্যান্য ইউজারকারীদের কাছে কম বেশি জানতে পেরেছি, অনেকের বাইকই নাকি বাম দিকে টানছে। যদিও আমি যখন চালিয়েছিলাম তখন এই জিনিসটা হয় নাই। তা আপনি কি আপনার বাইকে কখনো ডান দিকে বা বাম দিকে বাইক টান দিয়ে চলে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলো, মানে ব্যালেন্সিং এর কোনো প্রবলেম? প্রথমে একটু মনে হচ্ছিল যে বাম দিকে টানে। আচ্ছা, তো বাম দিকে টানে, এটা হাত ছাড়লে টানে, হাত ছেড়ে তো চালাই নাই তেমন একটা। খুব মাঝে মাঝে যখন মানে মানুষের থেকে শোনার পরে আমি একটু ট্রাই করতে গেছি, তখন দেখলাম যে হ্যাঁ একটু বামে মনে হয়
ওর মানে একটু বাম দিকে ঘেঁষাই। তো যেটা করেছি সেটা হচ্ছে আমি ফর্ক অয়েলগুলি চেক করেছি। ফর্ক অয়েল চেক করে আমি এখন আমার ঠিক মনে পড়ছে না যে এটাতে কোনো ভ্যারিয়েশন ছিল কি না। তারপরে আমি যেটা হয়েছে অ্যাজ পার ম্যানুয়াল আমি অ্যাকুরেট যে 350 mm করে যেটা ইঞ্জিন ফর্ক অয়েল দেওয়া ওইটাই দিয়েছি। ওইটা দেওয়ার পরে অনেকগুলি কাজ করেছি আসলে একসাথে। কোনটার জন্য গেছে আমি তো এটা জানি না। ফর্ক অয়েলটা চেঞ্জ করেছি। সেকেন্ড হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার হ্যান্ডেলটা চেঞ্জ করেছি। আমার মনে হয় এই বাইকটার একটা বড় ক্রিমিনাল, এই বাইকের ব্যালেন্স হাই স্পিড স্ট্যাবিলিটির ক্ষেত্রে ক্রিমিনালের মতন কাজ করে আসলে আমার মনে হয় এটার হ্যান্ডেলটা, স্টক হ্যান্ডেলটা। আচ্ছা আচ্ছা। আমি এটাতে ফেজারের হ্যান্ডেলও লাগিয়েছি, এফজেডের হ্যান্ডেলটাও লাগানো যায়। আমি ফেজারেরটা লাগিয়েছি। এই দুইটা হ্যান্ডেল নাইস ওয়ার্ক করে এই বাইকটার সাথে। তোমার হাই স্পিড স্ট্যাবিলিটি বলো বা এই ডান বামের যে এই বিষয়গুলি অনেকটুকু রিলিফ হয়ে যায়, মানে অনেকটুকু বলতে গেলে থাকেই না। আচ্ছা, ফাইনালি আপনি তো অনেকগুলো প্রবলেম সলভ করেছেন, তো এখন কোনো নতুন কোনো প্রবলেম? আরেকটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম, এটা অনেকেই কমপ্লেন করে, আমি যেটা দেখেছি, এটা আমি আমার নিজেরও কমপ্লেন ছিল। সেটা হচ্ছে এটা হাই স্পিডে বাইকটা এরকম আনস্টেবল থাকে। যদিও মাথা নামালে আবার দেখা গেছে যে ওইটা চলে যায়। মাথা নামালে ওইটা হয় হচ্ছে 135 to 140 যখন রিচ করবা তখনই আসলে এই জিনিসটা হয়। তো এইটার জন্য যেটা আমি করেছি সেটা হচ্ছে পিছনের সাসপেনশনটা এক স্টেপ হার্ড করেছি, আর সামনের সাসপেনশনের ফর্ক অয়েল বেশি দিয়েও করা যায়, আমি ওইটা করিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে স্পেসার, ভিতরে যে স্পেসারগুলি থাকে স্পেসারগুলি আমি মাত্র 2 mm বাড়িয়েছি আর কি, একটু স্প্রিংটাকে আর একটু টাইট দেওয়ার জন্য। মানে সামনে তো দুইটা স্প্রিং থাকে, ফর্ক স্প্রিং থাকে, ওই স্প্রিংগুলিকে একটু টেনশন বাড়িয়ে দিয়েছি। যার কারণে এখন আমার গাড়ি, আমি নিজে 146-47-এ যখন একবার গিয়েছিলাম, যাওয়ার পরে আমি একটু হালকা মানে হাতটাকে আমি জাস্ট এমনি ধরে রেখেছি, মানে যাতে কোনোভাবে যদি 19-20 হয় যাতে আমি ধরতে পারি, কিন্তু আসলে হাতে মানে হ্যান্ডেলের থেকে হাতের কোনো প্রেশার রাখিনি। দেখলাম যে গাড়ি স্টেবল, এরকম সমস্যা। তার মানে এখন এই প্রবলেমটাও সলভ, বাইকে সবগুলো প্রবলেমে আপনি সলভ মোটামুটি আমি প্রবলেম সলভ। তাহলে একটা পারি নেই, সেটা হচ্ছে মোটা রিম লাগাতে পারছি না এখন। সেটাও কি চেষ্টা করছেন? এটা চেষ্টা করতেছি যে নতুন যে মডেলটা আছে ওটা প্লাগ এন্ড প্লে, ওই রিমটা যদি আমি লাগাতে পারি তাহলে আমার এই প্রবলেমটা সলভ। নতুনটা তো ইউএসডি সাসপেনশন আছে। ইউএসডি সাসপেনশন আমি খুব একটা ফিল করতেছি না আপাতত, কারণ ওটা তো আবার অনেক টাকা খরচ হবে। এটার পিছনে আর আমি খুব বেশি টাকা খরচ করবো না আপাতত, আমি আসলে ওয়েট করছি একটু বড় বাইকের। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখন তো বাজারে আরো অনেক হায়ার সিসি বাইক চলে আসছে। যখন N250 আসছে তখন তো সে প্রথম ছিল এবং একাই মোটামুটি বেশ কিছুদিন রাজত্ব করেছে, মানুষের অনেকদিন অনেক ভাব নিয়ে চালিয়েছেন। তো এখন তো আরো বেশ কয়েকটি ব্র্যান্ডের হায়ার সিসি আরো পাওয়ারফুল বাইক আসছে এবং আশা করছি সেই বাইকগুলো ভালো করছে বা ভালো করবে। তো এখন আপনি তো কিনে ফেলেছেন, এখন আপনার ভিতরে কি কোনো আফসোস কাজ করে কিনা? না ভাইয়া, আমার কোনো আফসোস এখন পর্যন্ত আফসোস হওয়ার মতন কোনো বাইক আমার চোখে আসে নাই। একটা আসছে বাইক, আমার পছন্দের বাইক ছিল, যদি ওইটা প্রথম আসতো হয়তো চিন্তা ভাবনা করতাম। সেটা হচ্ছে সুজুকি জিক্সার, যেটা নেকেড, যেটা 250, যেটা নেকেডটা আমার পছন্দ। ওটা 6 গিয়ার আছে, হ্যাঁ, এটা একটা বিশাল বিষয়। আর আমার খুব পছন্দের যে জিনিসটা, সেটা আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে টায়ারগুলি। ফ্যান্টাস্টিক সাইজের একটা টায়ার, 150-110 সেকশনের যে টায়ারটা, এটা আমার খুব টানে। আর হচ্ছে 6 গিয়ার। এখন 6 গিয়ার আর 5 গিয়ারের বিষয়টা আসলে খুব একটা এখন আর খুব একটা ফিল করি না। হয়তো যদি না জানতাম, না চালাতাম, তাহলে হয়তো আমি ওইটাতেই যেতাম। কিন্তু পরে দেখলাম যে না, আসলে এই বাইকটা আমার যতটুকু পারপাস সার্ভ করার আমাকে চমৎকার করতেছে। এবং সবচেয়ে বড় বিষয়, এখন পর্যন্ত এরকম কোনো বাইক আমি দেখিনি, আমি টেস্ট ড্রাইভ দিয়েছি সবগুলি, এটা হচ্ছে এটা লো এন্ড টর্কটা এক্সিলেন্ট, এটা লো এন্ড টর্ক দেয়। এটা মানে এটা যে পুশটা দেয় 80 থেকে 90 কিলোমিটার ভিতরে যে পুশটা দেয়, হ্যাঁ, N250 যে পুশটা, এই পুশটা আসলে এখনো আমি অন্য কোনো বাইকে এখন দেখিনি। তো মোট কথা দিন শেষে আপনার এই বাইকটি আপনি আরো কতদিন চালাবেন বলে আপনার কাছে মনে হয়? সত্যি কথা ভাইয়া, আমি কয়েকটা মডেল আছে, এই মডেলগুলির আশায় আছি। এগুলি আসলে আমি এটা চেঞ্জ করবো, এর আগে চেঞ্জ করছি না। আপনার অপেক্ষা করছেন যে মডেলটার জন্য, সেটা একটু জানতে চাই। একটা না, কয়েকটা। সবগুলি নাম বলবো? হ্যাঁ বলেন, সমস্যা নেই। বাইক আমার ড্রিম হচ্ছে, সত্যি কথা যেটা, আমার ড্রিম হচ্ছে KTM Duke 250, আচ্ছা, MT3, আচ্ছা, এই দুইটা হচ্ছে। কারণ আমি নেকেড বাইক, আমি স্পোর্টস বাইক মানে ফুল ফেয়ার স্পোর্টস বাইকে যাবো না, মানে আমার হাতের প্রবলেমের কারণে। আচ্ছা, ওগুলি ভালো বাইক কিন্তু আমার জন্য না। আরেকটা বাইক হচ্ছে, আর যদি বাজাজের মধ্যে আসে তাহলে আমি NS 400Z অথবা Dominar 400, এই 4টা মোটরসাইকেলের যে কোনো একটা আসবে, আমি ওটা কিনে ফেলবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার যে বাইক, সে বাইকটির জন্য।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা কম বেশি জানেন যে আমার শখের বাইক সিরিজে একজন বাইকারের অভিজ্ঞতা, বাইকারের গল্প শুধুমাত্র তাদের কথাই থাকে, আর আমার কিছু প্রশ্ন থাকে। তো আজকে শখের বাইক সিরিজে আরও একবার ভাইকে ধন্যবাদ জানাই আমাকে সময় সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিশ্বাস বাংলাদেশের N250 ইউজার, N160 ইউজার অনেকেই শখের বাইকের এই রিভিউটি দ্বারা উপকৃত হবে। কারণ একজন প্রকৃত ব্যবহারকারী, তার কথা, তার চিন্তা, তার চেতনা অবশ্যই বাইক নিয়ে এটা অনেক অনেক রিভিউয়ারদের থেকে অনেক বেশি ভালো থাকবে। তো সবাই আপনাকে আবারও ধন্যবাদ, আর শেষ করছি আজকের এই ব্লগটি। তোমাকেও ধন্যবাদ ভাইয়া। তো ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো বাইক নিয়ে, অন্য কোনো বাইকার নিয়ে হাজির হব এই শখের বাইক সিরিজে। তো এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।